আমরা দেখবো সেডিমেন্টেশন পার্টটা নিয়ে। সেডিমেন্টেশন পার্টটা হচ্ছে যখন আপনার পানিতে ইম্পিউরিটিস বেশি থাকবে, পানিটা যখন বেশি খোলা হবে, তখন আপনাকে কি করতে হবে, স্ক্রিনিং এর পর একটা প্রিসেডিমেন্টেশন করতে হবে, ঠিক আছে। এরপর আপনার কোগুলেশন পার্টটা হবে, তারপরে ফ্লোকুলেশন পর আবার সেডিমেন্টেশন। তো অনেক সময় স্ক্রিনিং এর পরে কি করে ফ্লোকুলেশন এরপর সেডিমেন্টেশনটা করে। পানি যখন বেশি কি হয়, ময়লা আবর্জনা থাকে, তখন সেডিমেন্টেশনটা দুবার করতে হয়, ঠিক আছে। তো সেডিমেন্টেশন পার্টটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা এটা ডিটেইলস সম্পর্কে জানবো, কিভাবে একটা ট্যাঙ্ক ডিজাইন করতে হয় সেডিমেন্টেশন ট্যাঙ্কের জন্য। হ্যাঁ, ডাইমেনশন গুলো কিভাবে হয়, কি কি ক্রাইটেরিয়া জানা দরকার সেডিমেন্টেশনের জন্য, আমরা এগুলো নিয়ে বিশদভাবে কি জানতে পারবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্কের একটা ফিগার। এখানে আপনার পানিটাকে রাখা হলো, ঠিক আছে, সেডিমেন্টেশন করার জন্য। মানে সেডিমেন্টেশন মানে কি, আপনার এখানে যে ময়লা আবর্জনা গুলো আছে, এগুলো একটা পানিটা যখন একটা নির্দিষ্ট ফ্লোতে যাবে, ময়লা আবর্জনা গুলো কি একটা নির্দিষ্ট সময়ে আস্তে আস্তে কি নিচে তলানিতে চলে যাবে। এই এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সেডিমেন্টেশন, ঠিক আছে। The particles of soil or the particles of the the particles of impurities, okay, that will settle down when the water flows. The process is called sedimentation. So sedimentation basins are generally made of reinforced concrete and may be rectangular or circular in plan. অর্থাৎ বলা হচ্ছে এটা reinforced concrete অর্থাৎ সিসি করে এটাকে কি করা হয়, বানানো হয়। এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে অথবা সার্কুলার হতে পারে। আমরা টাইপসে গিয়ে ওইটা জিনিসটা জানতে পারবো। A plain sedimentation under normal condition may remove as much as 70% of suspended impurities present in the water. তার একটা প্লেন সেডিমেন্টেশন কি করতে পারে, 70% ইম্পিউরিটিস আপনার পানির মধ্যে যে ইম্পিউরিটিস গুলো আছে সেটা কি করা হয়, সরাই ফেলা হয়। তাহলে সেডিমেন্টেশন পার্টে 70% কাজ আমি কি করে ফেললাম, মানে সহজ করে ফেললাম। বাকি 30% এরপর আমাকে চিন্তা করতে হবে। সো প্রথমে আমাকে জানতে হবে যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ sedimentation, ঠিক আছে। Plain sedimentation is adapted to settle the suspended impurities in water, অর্থাৎ যেটা বলেছিলাম যে ইম্পিউরিটিস গুলাকে পানিতে ডুবিয়ে ফেলার প্রক্রিয়াটাই হচ্ছে কি সেডিমেন্টেশন। হ্যাঁ, সাসপেন্ডেড মানে যেটা বাসে, ওই বাসা ইম্পিউরিটিস গুলা বাঁচতে পারবে না, এটাকে কি করতে হবে, তলায় নিয়ে যেতে হবে। When water is stored, particles with specific gravity more than 1 try to settle down. Specific gravity পানির জানি এক, তো পানির চাইতে যেটা বেশি ওটা কি হবে, তাড়াতাড়ি পানি নিচে চলে যাবে, ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হওয়াতে। তো ওই জিনিসগুলা, ওই পার্টিকেল গুলো কি হবে, তাড়াতাড়ি পানি নিচে চলে যাবে। The forces which raises the settlement of particles are viscosity, velocity, shape and size of the particle. অর্থাৎ যে ফোর্সটা পার্টিকেল গুলাকে নিচে যেতে বাধা দেয়, ঠিক আছে, সেই ফোর্স গুলা হইতেছে কি পার্টিকেলের ভিসকসিটি, পার্টিকেলের ভেলোসিটি, তারপর হইতেছে শেপ, পার্টিকেলের শেপ এবং সাইজ। এই চারটা জিনিস কি করে, বাধা প্রদান করে পার্টিকেলটাকে নিচে যেতে, অর্থাৎ পার্টিকেলকে ভাষায় আর কি, ঠিক আছে। এই চারটা ফ্যাক্টর, ভিসকসিটি, ভেলোসিটি, সাইজ এন্ড শেপ। তো এইগুলো আমি জিজ্ঞেস করব, when the particles to be removed are bigger in size so that by reducing the turbulence of water they can settle, plain sedimentation is recommended. Okay, পার্টিকেল যখন বড় হয়ে যাবে, ঠিক আছে, তখনই কি করা হয়, পার্টিকেলটা যখন বড় হবে তখনই কি তাড়াতাড়ি ডুবে যাবে। আর পার্টিকেল যত ছোট হবে সেই পার্টিকেলটা তো কি হবে, পানিতে ডুবানো তত কষ্ট হবে। তো যখন পানিতে সহজে পার্টিকেল ডুববে না, সেক্ষেত্রে আমাকে প্লেন সেডিমেন্টেশনে যেতে হবে, ঠিক আছে, প্লেন সেডিমেন্টেশন যেতে হবে। এটা এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্লেন সেডিমেন্টেশন হচ্ছে যেখানে কোগুলেশন অ্যাড করা হয়, সেটা হচ্ছে কি প্লেন সেডিমেন্টেশন। এবার আসি ডিজাইন হবে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ডিজাইন করার জন্য প্রথম যে ওয়ার্ডটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে সারফেস লোডিং আর ওভারফ্লো ভেলোসিটি। দুটাই একই ওয়ার্ড, সারফেস লোডিং অথবা ওভারফ্লো ভেলোসিটি। এটা বের করা হয় ডিসচার্জ পার ইউনিট এরিয়া দ্বারা, অর্থাৎ কিউ হচ্ছে ডিসচার্জ আর বিএল হচ্ছে এরিয়া। তাহলে আমি সারফেস লোডিংটা আমাকে জানতে হবে। সারফেস লোডিংটা হচ্ছে যে ভেলোসিটিতে পানিটা কি হচ্ছে স্ক্রিনিং থেকে আপনার সেডিমেন্টেশন ট্যাঙ্কে যাচ্ছে, অথবা সেডিমেন্টেশন ফ্লোকুলেশনের পরে কি সেডিমেন্টেশন ট্যাঙ্কে যাচ্ছে। তো আমাকে ওই লোডিং রেটটা জানতে হবে, ঠিক আছে। আমি এটা কিভাবে বের করবো, কিউ বাই বিএল দিয়ে। অর্থাৎ
ডিসচার্জকে এরিয়া দ্বারা ভাগ করে, ঠিক আছে? একটু জানলাম, এটাকে বলা হচ্ছে ওভারফ্লো ভেলোসিটি। আর এটা রেঞ্জ হচ্ছে 500 থেকে 750 লিটার পার আওয়ার পার মিটার স্কয়ার অর্থাৎ প্লেন এরিয়া, ঠিক আছে? তাহলে প্লেন এরিয়া যেটা বলছিলাম প্লেন সেডিমেন্টেশন, ওখানে কি করা হয়, কোগুলেন্ট অ্যাড করা হয়। তো সারফেস লোডিংটা আমরা জেনেছি এখন, সেটা হচ্ছে কিউ বাই এ, অর্থাৎ কিউ বাই বিএল করলে সারফেস লোডিং পাই, আর সেটার ইউনিটটা হচ্ছে 500 থেকে 750 হইতে হবে, ঠিক আছে, পার মিটার স্কয়ার। এটা হচ্ছে সার্কুলার সেডিমেন্টেশন ট্র্যাক। সার্কুলার বলতে যেটা বৃত্তাকার, সেখান থেকে পানিটা কি মাঝখান থেকে বের হয়, এরপর আস্তে আস্তে কি এখানে এসে এখান থেকে পানিটা কি পুরো বের হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি সার্কুলার সেডিমেন্টেশন ট্র্যাক। তাহলে আমাকে প্রথম পার্ট যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে সারফেস লোডিং, ঠিক আছে, অথবা ওভারফ্লো রেট। এখন আমাকে জানতে হবে ডিটেনশন টাইম। ডিটেনশন টাইমটা হলো কি একটা থিওরিটিক্যাল টাইম, ঠিক আছে, থিওরিটিক্যাল টাইম, যে টাইমটা পর্যন্ত পানিটা চলতে থাকে, অর্থাৎ ট্যাঙ্কে এই মুখে ঢুকে ওই মুখে বের হবে, তাহলে আমার কত টাইম পর্যন্ত পানিটা থাকলো থিওরিটিক্যালি, সেটা হইতেছে ডিটেনশন টাইম। এটা আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ, ডিটেনশন টাইম কি জিনিস। তাহলে আমাকে প্রথমে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ওভারফ্লো রেট, আর একটা হচ্ছে কি ডিটেনশন টাইম। তাহলে it is the time that would be required for the flow of water to fill the water if there will be no overflow. Hence, it is the ratio of the volume of the basin of the flow rate of through the basin. অর্থাৎ বলা হচ্ছে কি ডিটেনশন টাইমটা হচ্ছে কি যখন আপনার কোনো ওভারফ্লো থাকবে না, ঠিক আছে, ওই ওই সময়টার মধ্যে যে পানিটা ঢুকলো এবং যে পানিটা বের হলো, ওই সময়টাই হচ্ছে কি ডিটেনশন টাইম, ঠিক আছে? তো ডিটেনশন টাইম কি আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো। এখানে দেখেন ডিটেনশন টাইম কিভাবে বের করে, ভলিউম অফ দ্য ট্যাঙ্কটা লাগবে আর রেট অফ ফ্লোটা জানতে হবে। রেট অফ ফ্লো মানে ডিসচার্জ আর কি। তো ভলিউম অফ দ্য ট্যাঙ্কে বিএলএইচ দ্বারা ডিনোট করতেছে, ঠিক আছে, তিনটা ডাইমেনশন গুণ করলে কি পাই, ভলিউম পাই। আর রেট অফ ফ্লো মানে কি ডিসচার্জ। তাহলে ভলিউম ডিভাইড বাই কিউ, এটা করলে আমি কি পাবো, ডিটেনশন টাইম। তো ম্যাথমেটিক্যাল টার্মে আমাকে যখন ডিটেনশন টাইম বের করতে হবে, আমি এই ফর্মুলাটা ইউজ করব, ভলিউম বাই ডিসচার্জ, অর্থাৎ ভলিউম বাই ফ্লো রেট, তাহলে টি ইকুয়াল টু বিএলএইচ বাই কিউ। এখানে বিটা হচ্ছে উইথ, এলটা হচ্ছে লেন্থ, আর এইচটা হচ্ছে হাইট, কিউ আর কিউ কিউ ইকুয়াল টু ডিসচার্জ, এই যে লেখা আছে এখানে, হ্যাঁ? এখানে মনে রাখবেন যে ডিটেনশন টাইম 4 থেকে 8 ঘন্টা হয় প্লেন সেডিমেন্টেশনের জন্য, অর্থাৎ যেখানে কোগুলেশন এড করে সেখানে কি আচ্ছা, না, যেখানে কোগুলেশন এড করে না সেটাই আমি আসলে একটা পয়েন্ট ভুল বলে ফেললাম। প্লেন সেডিমেন্টেশনে কোগুলেশন এড করে না, এই জন্য এখানে ডিটেনশন টাইম 4 থেকে 8 ঘন্টা। কিন্তু যে সেডিমেন্টেশনে কোগুলেশন এড করা হয় সেখানে কত লাগে, 2 থেকে 4 ঘন্টা। সো এটা হচ্ছে আপনার ডিটেনশন টাইমের মেজারমেন্ট, অর্থাৎ ডিটেনশন টাইমের ফিক্সড ইউনিট। 7 থেকে 8 ঘন্টা প্লেন সেডিমেন্টেশন, আর 2 থেকে 4 ঘন্টা হচ্ছে কি কোগুলেশন যে অ্যাড করবে সেই সেডিমেন্টেশনের জন্য। তাহলে আপনাকে এই মানগুলো মনে রাখতে হবে, যদি কোশ্চেনের মান দেওয়া না থাকে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? এবার আসি ইনলেট এবং আউটলেট জোন। তো এটা একদম সূক্ষ্ম জিনিস, যে পয়েন্টটা দিয়ে পানি ঢুকবে সেটা ইনলেট জোন, আর যে পয়েন্টটা দিয়ে পানি বের হবে সেটা কি আউটলেট জোন। শেষ। টাইপস অফ সেডিমেন্টেশন ট্যাঙ্ক। টাইপস, বেসিক্যালি টাইপস হচ্ছে দুই প্রকার, ঠিক আছে, একটা হচ্ছে হরিজন্টাল ফ্লো ট্যাঙ্ক, আর একটা হচ্ছে ভার্টিক্যাল আর আপ ফ্লো ট্যাঙ্ক। হরিজন্টাল মানে পানিটা যদি হরিজন্টালি যায় সেটা হচ্ছে হরিজন্টাল ফ্লো, আর পানিটা যদি ভার্টিক্যালি যায়, ভার্টিক্যাল মানে উপর নিচ হয়ে যায়, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল ফ্লো ট্যাঙ্ক। তো দুই ধরনের সেডিমেন্টেশন ট্যাঙ্ক জানলাম, একটা হরিজন্টাল ফ্লোর জন্য আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লোর জন্য। এবার আসি হরিজন্টাল ফ্লোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করছি, যেমন রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক উইথ লংজিটিউডিনাল ফ্লো, সার্কুলার ট্যাঙ্ক উইথ রেডিয়াল ফ্লো, ঠিক আছে? তাহলে হরিজন্টাল ফ্লো ট্যাঙ্কে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার মানে কি যখন একটা জিনিস রেক্টেঙ্গুলার আয়তাকার হবে, সেখানে আপনার পানিটা একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বাইর হলো, এটা হচ্ছে লংজিটিউডিনাল ফ্লো। তাহলে রেক্টেঙ্গেলের জন্য এক প্রকার, আর সার্কুলার ট্যাঙ্কটা হচ্ছে রেডিয়ালি যায়, অর্থাৎ মাঝখান থেকে সার্কুলার ট্যাঙ্কে পানিটা আসে মাঝখান থেকে এসে চারদিকে মানে এই পরিধি বরাবর পানিগুলো চলে গিয়ে তারপর পরিধি থেকে বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে বলতেছে রেডিয়াল ফ্লো। তো দুই প্রকার, তাহলে হরিজন্টাল ফ্লো দুই প্রকার, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে সার্কুলার। এবার আসে ভার্টিক্যাল ফ্লো। ভার্টিক্যাল ফ্লোকে আবার ভাগ করছে কিভাবে, ভার্টিক্যাল ট্যাঙ্কস ইউজুয়ালি কম্বাইন্ড উইথ সেডিমেন্টেশন উইথ ফ্লোকুলেশন। আচ্ছা, যখন সেডিমেন্টেশনের সাথে ফ্লোকুলেশন একসাথে করা হবে তখন সেই ক্ষেত্রে ভার্টিক্যাল ট্যাঙ্কটাকে আমরা কি করব, নিব। অলদো দে মে বি ইউজড ফর প্লেন সেডিমেন্টেশন, যদিও এটাকে প্লেন সেডিমেন্টেশন হিসেবে ইউজ করা হয়, দে মে বি স্কয়ার অর সার্কুলার ইন প্ল্যান।
তাহলে ভার্টিক্যাল ফ্লো যেখানে হয় সেটা স্কোয়ার হবে, আর দেন না হলে কি হবে, সার্কুলার হবে। এটার প্ল্যান আর কি দেখতে। এন্ড মে হ্যাভ হুপার বটম। হুপার বটমস মানে এই যে পানিটা যদি নিচ থেকে যায় যেটাকে হুপার বটমস বলা হয়। when used with coagulants, coagulant যখন এটা ইউজ করা হয় এটার সাথে the flocculation takes place in the bottom of the tank, তাহলে ফ্লোকুলেশনটা ট্যাঙ্কের নিচে কি হয়, সংঘটিত হয়, leading to the formation of blanket of flux flow through which the rising flux must pass. Because of this phenomenon, these tanks are called upflow sludge blanket cleared after এই ট্যাঙ্কে আপনার নিচে কি ফ্লোকুলেশন প্রসেসটা হয়ে যাবে, অর্থাৎ ফ্লক গুলো নিচেই তৈরি হয়ে যাবে। সো পানিটা উঠতেছে উপর দিকে, তো ফ্লক গুলো যখন ভারী হয়ে যাবে ফ্লক গুলো আর উপরে উঠতে পারবে না, তো ওইগুলো কি হবে, নিচে জমা হয়ে যাবে আর পক্ষান্তরে পানিগুলো উপরে উঠে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল ফ্লো আপ ট্যাঙ্ক। এটার কোনো প্রকারভেদ, হ্যাঁ এটার অবশ্যই দুটো প্রকারভেদ আছে, একটা স্কয়ার আর একটা হচ্ছে কি সার্কুলার, রাইট। এবার যেটা বলবো সেটা একটু কাইন্ডলি মাথায় রাখেন। স্যাটেলিং, স্যাটেলিং মানে পানিতে যে কণাগুলো বসে যাবে সেটাকে বলা হচ্ছে স্যাটলিং। এখন স্যাটলিং চার প্রকার ভাবে হতে পারে, হ্যাঁ। ডিসক্রিট স্যাটলিং, প্রথম প্রকার হচ্ছে ডিসক্রিট স্যাটলিং। ডিসক্রিট স্যাটলিং হচ্ছে যখন কোনো সাসপেনশাস কণা যখন যখন আকারে হালকা হবে, সেই হালকা কণাগুলো কি আস্তে আস্তে পানিতে বসে যায়। ঠিক আছে, যে কণাগুলো হালকা সেগুলো কি আস্তে আস্তে সেগুলো বসে যাবে, সেটাকে বলা হচ্ছে ডিসক্রিট সেটলিং। ঠিক আছে, this is corresponds to sedimentation of discrete particles in suspension of low solid concentration. This is also known as free settling since the particle have tendency to flocculate or pulse upon contact with each other. অর্থাৎ এখানে কি হবে, এখানে হালকা টেন্ডেন্সি হবে ফ্লোকুলেট হওয়ার, ঠিক আছে, অথবা একে অপরের সাথে কন্টাক্ট হওয়ার, কিন্তু এটা কি সব সম্পূর্ণ নিজস্বভাবে এরা বসে যাবে। ডিসক্রিট সেটলিং এ তাহলে কণাগুলো হালকা এবং এরা নিজস্বভাবে কি বসে যাবে। একটা টাইপ পাইলাম। Discrete particle কি, the particle that does not alter its shape, size and weight while settling or rising in water is known as discrete particle. যে পার্টিকেল গুলা খুব হালকা, এগুলার সাইজ শেপ ওয়াইড এটা বসে যাওয়ার পরও কি চেঞ্জ হয় না, যেটা আগে যেরকম এখনো সেরকম, সেটাকে ডিসক্রিট পার্টিকেল বলা হয়। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে সেটেলিং এর প্রথম টাইপটা হচ্ছে ডিসক্রিট সেটেলিং, আর ডিসক্রিট পার্টিকেল কি সেটাও জেনেছি। এখন টাইপ 2 যেটা সেটেলিং, সেটাকে বলা হয় হাইন্ডার্ড সেটেলিং। হাইন্ডার্ড মানে কি বাধাপ্রাপ্ত সেটেলিং। দিস টাইপস অফ সেটেলিং রেফার টু রাইদার dilute suspension of particles that coalesce or flocculate during sedimentation process. Due to flocculation, particles increase in mass and settle as further. আচ্ছা, হাইন্ডার পার্টিকেল হচ্ছে এখানে এই পার্টিকেল গুলো সিঙ্গেল ভাবে থাকবে না বিস্কিটের মতো, এখানে কয়েকটা পার্টিকেল একত্রিত হয়ে ফ্লোকুলেশন প্রসেসটা মানে ফ্লোকুলেট হওয়ার ট্রাই করবে। ঠিক আছে, ফ্লোকুলেট মানে কি দলাবদ্ধ হওয়ার ট্রাই করবে। এরপর দলাবদ্ধ হয়ে যখন এটার মাস বৃদ্ধি পাবে তারপর সেটা কি ফাস্টার রেটে সেটেল করা শুরু করবে। সো কয়েকটা পার্টিকেল যখন একসাথে একত্রিত হয়ে মাস বৃদ্ধি পাবে তখন সেটা কি হবে, সেটেল করবে। এটাকে বলা হচ্ছে হাইন্ডার্ড সেটেলিং। তাহলে প্রথমটা ছিল ডিসক্রিট, পরটা হচ্ছে হাইন্ডার্ড। এখন টাইপ কি হচ্ছে জোন সেটেলিং। ঠিক আছে, জোন সেটেলিং কি, দিস টাইপস অফ সেটেলিং রেফার টু flocculent suspension of intermediate concentration. Interparticle forces hold the particle together and mass of particles subside as a whole. অর্থাৎ এখানে বলা হইতেছে কি this types of settling refer to flocculent suspension. এটাকেও flocculent suspension বলা হচ্ছে ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশনের জন্য। ইন্টার পার্টিকেল যেগুলো আছে এগুলা কি হয়, এগুলা একে অপরকে গ্যাদার করে এবং এগুলার মাসকে বৃদ্ধি করে। জোন মানে পুরো একটা অঞ্চল অনুযায়ী অনেকগুলো পার্টিকেল মিলে পুরো একটা অঞ্চল অঞ্চল হিসেবে কাজ করবে, অর্থাৎ পুরো একটা জোন হিসেবে কাজ করবে। যখন অনেকগুলো পার্টিকেল মিলে একত্রিত হয়ে যখন একটা জোন আকারে সেটেল হবে সেটাকে বলা হচ্ছে কি জোন সেটেলিং। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো পার্টিকেল একত্রিত হয়েছে এবং মাস বৃদ্ধি করেছে, তারপরে কি হলো সেটা অ্যাজ আ হোল হিসেবে সেটেল করলো। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হবে কি জোন সেটেলিং। কম্প্রেশন সেটেলিংটা কি, যখন কোনো কিছু ইজিলি সেটেল করবে না তখন সেটাকে আমাকে জোর করে সেটেল করাইতে হবে। ঠিক আছে, this refers to flocculent suspension so high concentration that particles actually comes in contact with each other, resulting in formation of such structure.
Further, settling can occur only by compression of the structure brought about due to weight of particles which are constantly being added to the structure. আচ্ছা, যেটা বলা হচ্ছে যখন কোনো পার্টিকেল আপনি নিচে নামবে না, তখন সেটাকে কি করা হয়, জোর করে সেটাকে কি সেটেল করা হয়। তো পার্টিকেল গুলাকে কেমিক্যাল ইউজ করে কি করা হয়, একত্রিত করা হয়। এরপর সেটাকে কি, সেটার ওয়েট যখন বৃদ্ধি পায় সেটাকে কি কম্প্রেস করে, অর্থাৎ সেটাকে আমি কি পার্শিয়াল কোনো ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে কি হয়, তলায় বসাই দিলাম আমি, তাই ঠিক আছে। তাহলে 4 ধরনের সেটেলিং, ডিসক্রিট, একটা হচ্ছে কি ডিসক্রিটের পরে ছিল হাইন্ডার বাধাপ্রাপ্ত সেটেলিং, আর একটা ছিল কি জোন সেটেলিং, আর একটা ছিল কম্প্রেশন সেটেলিং। তাহলে টোটাল 4 ধরনের সেটেলিং আমরা শিখেছি, এগুলো আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ সেটেলিং কত প্রকার। এখন আসি সেডিমেন্টেশন ট্যাঙ্কের সারফেস এরিয়াটা কিভাবে বের করতে হয়। আমরা এর আগে দুটো জিনিস শিখে এসেছি, একটা হচ্ছে ওভারফ্লো রেট আর একটা হচ্ছে কি ডিটেনশন টাইম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি সারফেস এরিয়া। সারফেস এরিয়া ইকুয়াল টু রেট অফ ফ্লো ডিভাইডেড বাই সারফেস লোডিং রেট। অর্থাৎ সারফেস লোডিং রেটটা তো আমরা আগে শিখে এসেছি, ঠিক আছে। এখন সারফেস এরিয়া বের করতে পারবো কিভাবে, রেট অফ ফ্লো অর্থাৎ ডিসচার্জকে আমি যদি সারফেস লোডিং রেট দ্বারা ভাগ করে দিই তখন কি পাবো, সারফেস এরিয়া পাবো। সূত্র আগেরটাই, সেখানে কি এরিয়া ইকুয়াল টু বের করলাম, এরিয়া ইকুয়াল টু তাহলে কিউ বাই কি হবে, লোডিং রেট, ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। তো আমাকে বলা হয়েছে একটা ট্যাঙ্ক যখন ডিজাইন করব তখন আমাকে একটা রেশিও মনে রাখতে হবে যে এটা কত রেশিওতে কি হবে, এটা ডেপথ এবং উইডথটা কত হবে ট্যাঙ্কে। তাহলে বলা হলো রেক্টেঙ্গুলার ট্যাঙ্কে 3:1 অথবা 5:1 হিসেবে কি করা হচ্ছে, এই উইডথ এবং হাইটের রেশিওটা 3:1 অথবা 5:1 হিসেবে ডিজাইন করা হবে, ঠিক আছে। যেন এটার উইডথ মানে এটার প্রস্থ যেন 12 মিটারের বেশি না হয়, ঠিক আছে। ডেপথ সবসময় 3 থেকে 6 মিটার মধ্যে রাখা হবে। সার্কুলার ট্যাঙ্কের জন্য ডায়ামিটার 60 মিটার হচ্ছে লিমিটেড, 60 মিটারের বেশি হতে পারবে না। তাহলে আমাকে এই মেজারমেন্ট গুলো মনে রাখতে হবে, হ্যাঁ। 3:1 5:1, ঠিক আছে। এটা হচ্ছে কি লেন্থ এবং উইডথের রেশিও, হ্যাঁ। আর উইডথটা 12 মিটারের বেশি হতে পারবে না, আর এটার হাইটটা কি 3 থেকে 6 মিটার মধ্যে হতে হবে। সার্কুলার ট্যাঙ্কের জন্য 60 মিটারের যেন বেশি না হয় ডায়ামিটার, ঠিক আছে। ক্রস সেকশনের এরিয়া, এটা হরিজন্টাল ভেলোসিটি কত হইতে হবে, হরিজন্টাল ভেলোসিটি যেটা থাকবে সেটা হচ্ছে 0.2 থেকে 0.4 মিটার পার মিনিট হইতে হবে, ঠিক আছে। আর এটা ডিটেনশন টাইম 0.3 মিটার পার মিনিট হইতে হবে। আর এটার বটম স্লোপ, বটম মানে এটার নিচে যে স্লোপ করা থাকবে, আমরা সেডিমেন্টেশন ক্রস সেকশন দেখবো তখন দেখাবো যে বটম স্লোপ কি, বটম স্লোপ 1% এর বেশি যেন না হয়, ঠিক আছে। আর সার্কুলার ট্যাঙ্কের জন্য 8% থাকতে হবে স্লোপটা, বটম স্লোপটা, হ্যাঁ। তাহলে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেখেছি, এগুলো একটু লিখে লিখে পড়তে হবে কোনটা কত হইতে হবে। গেল। এবার আসি উইয়ার ফ্লো রেট। উইয়ার ফ্লো মানে যখন কোনো সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমি এক্সট্রা ভাবে কোনো কিছু পানিটাকে কমানোর জন্য যদি আমি কোনো কিছু মানে স্থাপন করি, ঠিক আছে, মানে পানিটাকে বাধাগ্রস্ত করার জন্য ওই জিনিসটাকে উইয়ার বলা হয়। তাহলে উইয়ার লোডিং রেটটা কি, উইয়ার লোডিং রেট ইকুয়াল টু ফ্লো রেট ডিভাইড বাই পেরিমিটার। অর্থাৎ ওই সার্কুলার ট্যাঙ্কের পেরিমিটারকে যদি আমি ফ্লো রেট দিয়ে, ফ্লো রেটকে যদি আমি পেরিমিটার দিয়ে ভাগ করে দিই আমি কি পাবো, উইয়ার লোডিং রেট পাবো। সার্কুলার ট্যাঙ্কের জন্য এটা কত, 300 মিটার কিউব মিটার পার ডে। তাহলে এই উইয়ার ফ্লো রেটটা কি, যখন আমি এটা কি উইয়ার জিনিসটাই ফিগারে দেখাবো, সমস্যা নাই, সামনে ফিগার আসবে, উইয়ার জিনিসটা দেখাবো আর বটম ফ্লো জিনিসটাও দেখাবো। তো উইয়ার ফ্লো রেটের ফর্মুলাটা শিখতে হবে, ফ্লো রেট ডিভাইড বাই পেরিমিটার, গেল। এখন আসি ম্যাক্সিমাম ভেলোসিটি টু প্রিভেন্ট সাউন্ড, ঠিক আছে। সাউন্ড বলতে বোঝাচ্ছে পানিটা এমন ভাবে যাবে না, চাইতে পারবে না, অথবা এমন একটা ভেলোসিটি যাইতে পারবে না যেন ময়লাটা সহ নিয়ে যায়। সর্বনিম্ন একটা ভেলোসিটি থাকতেই হবে, ঠিক আছে, যেটাতে ময়লাগুলো বসে যাবে। সেই ভেলোসিটিটা হইতেছে কি এই সর্বোচ্চ ভেলোসিটি, যেটার মধ্যে দিয়ে গেলে ময়লাগুলা বসবে। এর বেশি হয়ে গেলে কিন্তু ময়লাগুলো আর বসবে না, সেটাকে বলা হচ্ছে বিডি। বিডি ইকুয়াল টু 8 বিটা এফএস মাইনাস 1 ডি হোল টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই এফ। তাহলে এখানে বিটা হচ্ছে কি একটা কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে 0.04, যেটা হচ্ছে কি ইউনিফর্মলি গ্রানুলার স্যান্ডের জন্য, আর 0.06 নন ইউনিফর্ম স্যান্ডের জন্য। তো কোশ্চেন বলে দিবে যে স্যান্ডটা কিরকম, ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম। তো বি এর মানটা ডিপেন্ড করবে স্যান্ডের কোয়ালিটির উপর।
এসএস হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি এসএস, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি। আর এখানে এফটা কি ডার্সিস উইসব্যাচ ফ্রিকশন ফ্যাক্টর, যেটা 0.0245 থেকে 0.03 পর্যন্ত হতে পারে, ঠিক আছে এফ এর মান। তো এগুলো সব, আর ডিটা হচ্ছে ডায়ামিটার, ওই কণাগুলা ডায়ামিটার, হ্যাঁ। তো এই সবগুলো মান বসে দিলে আমি কি পেয়ে যাই, ম্যাক্সিমাম ডেনসিটিটা পেয়ে যাই। স্লাজ রিমুভাল মানে এই যে এতক্ষণ যে ময়লাগুলো বসলো, ময়লাগুলোকে আমাকে সরাতে হবে, ঠিক আছে। তাহলে ময়লাগুলোকে সঠিকভাবে সরাতে হলে আমাকে মেকানিক্যাল ওয়েতে যেতে হবে, না হলে হাইড্রোলিক ওয়েতে যেতে হবে। যেখানে যে ওয়েটা হোক আমরা ইউজ করে কি করবো, আস্তে করে ময়লাগুলো সরাই ফেলবো একটা নির্দিষ্ট সময় পর। এটাকে বলা হচ্ছে স্লাজ রিমুভাল। তাহলে এই আমরা যে ফিগারটা আগে দেখেছি, এখানে এই এখানে পানিটা আস্তে আস্তে যাইতেছে, হ্যাঁ। এখানে অনেকগুলো ব্যাফল আছে, এই ব্যাফলের ভিতর দিয়ে পানিগুলো যাইতেছে, এখানে আস্তে আস্তে তারপর যত যাইতেছে ময়লাগুলো নিচে বসে যাচ্ছে। আমরা এখন একটা ক্রস সেকশনটা দেখি, হ্যাঁ এই যে এটা হইতেছে আপনার যখন পানি থাকবে না, এই দেখতে অনেকটা এরকমই, এটার মধ্যে দিয়ে পানি যাইতেছে পানি যাইতেছে। তো একটা সময় গিয়ে কি করতে হবে, স্লাগ গুলো রিমুভ করে ফেলবে, একটু পুরো ট্যাঙ্কটা কি পরিষ্কার করে ফেলতে হবে, হ্যাঁ। সার্কুলার ট্যাঙ্কটা দেখতে এরকম হয়। আর এগুলো কিছু ব্যাফল, হ্যাঁ, যেখানে এগুলো পেট্রোল দেখা যাচ্ছে যে পানিটা যাচ্ছে, পানিটাকে বাধাগ্রস্ত করার জন্য আমি যদি কোনো কিছু সেট আপ করি, হ্যাঁ, তার ভিতরে এগুলোকে বলা হচ্ছে কি পেট্রোল। পানিটাকে এই ঘুরে বিভিন্ন পথ দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পানিটাকে সোজা না দিয়ে কি করলাম অন্য পথ দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পেট্রোল। হ্যাঁ, আর যে ফ্লাড সুপার মানে যে বলছিলাম যে নিচ থেকে যদি পানি যায় যেটাকে সুপার বলা হয়। আর এটা হচ্ছে স্লোপ, প্রথম স্লোপ বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। প্রথম স্লোপ বলা হচ্ছে এদিকে পানিটা দিক দিয়ে যাবে, হ্যাঁ, ময়লার কণাগুলা দিক দিয়ে জমে এখানে এই পোর্শনে আসে যাবে। আর এটাকে স্লোপ আকারে দিয়ে দিতে হবে, এটাকে বলা হচ্ছে বটম স্লোপ। সার্কুলারের জন্য এটাকে বলা হচ্ছে বটম স্লোপ, হ্যাঁ। আরেকটা কোন ওয়ার্ড দেখাবো বলছিলাম, একটু দেখে আসি। হ্যাঁ উইয়ার ওই যে ব্যাফল, যেটা ব্যাফলটাকে উইয়ার বলা হচ্ছে মেনলি। উইয়ার মানে পানিটাকে ঠিক স্লো করে দেওয়ার জন্য আমি কি কোন একটা জিনিস বসালাম, লোহার তৈরি হতে পারে, কাঠের তৈরি হতে পারে, সেটাকে বলা হচ্ছে উইয়ার। এই যে এই ব্যাফল গুলোকে উইয়ার বলা হয়। তাহলে এই ক্রস সেকশনাল ভিউ গুলা সুন্দর করে আইকা দেখতে হবে। এই যে দেখেন এখানে উইয়ারটা দেখাচ্ছে পানিটাকে কমাই ফেলার জন্য, পানির স্রোতটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে কি করলাম, একটা উইয়ার বসালাম। উইয়ারটা উল্টা নামা করতে পারে, হ্যাঁ, তাহলে এটাকে বলে বুইয়া। এখন একটা ম্যাথ করব, ম্যাথটার মধ্যে দেখা যায় কি কি আছে। ডিজাইন এ সুইটেবল সেডিমেন্টেশন ট্যাঙ্ক ফর এ টাউন ওস ডেইলি ডিমান্ড ইজ 12 মিলিয়ন লিটার পার ডে। আমাকে ডিসচার্জের পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ ডিমান্ডের পরিমাণ দেওয়া আছে 12 মিলিয়ন পার লিটার পার ডে পুরো একটা শহরের জন্য। ট্যাঙ্ক ইজ ফিটেড উইথ এ মেকানিক্যাল স্ক্রেপার ফর স্লাজ রিমুভাল। হ্যাঁ, এটা মেকানিক্যালি স্লাজটাকে রিমুভ করা হয়। অ্যাজিউম ডিটেনশন পিরিয়ড 5 আওয়ার, এখানে ডিটেনশন পিরিয়ডটা বলে দিচ্ছে যে 5 ঘন্টা ধরে নিই। আর ভেলোসিটি অফ ফ্লো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ ফ্লো যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা 20 সেন্টিমিটার পার সেকেন্ড ধরে নিলাম। তো আমাকে ইউনিট গুলো চেঞ্জ করতে হবে, 20 সেন্টিমিটার পার সেকেন্ডকে চেঞ্জ করতে হবে, তারপর এখানে মিলিয়ন পার লিটার যেটা দিয়ে আছে ডে, ওটাকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে আমি কোয়ান্টিটি অফ ওয়াটারটা বের করবো, ওই যে 12 লিটার যেটা দেওয়া ছিল সেটাকে কি করলাম, 12 লিটার না 12 মিলিয়ন লিটার পার ডে কে আমি, ঠিক আছে, মিলিয়নটা উঠাইয়া আমি 10⁶ দিছি, হ্যাঁ, মিলিয়ন মানে 10⁶, তাহলে 12 ইন্টু 10⁶ লিটার পার ডে হয়ে গেছে। এখন লিটার থেকে কি করলাম, মিটার কিউতে নিয়ে গেলাম, 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে 10⁻³ হয়ে গেল গেলগা। এখন আমাকে কি করতে হবে, ডে থেকে আওয়ার নিয়ে যেতে হবে, তাহলে আমি কি করলাম 24 দ্বারা ভাগ দিলাম। তো এখানে আমার হয়ে গেল 500 মিটার কিউব পার আওয়ার। তো আমাকে মিটার কিউব পার আওয়ারে রাখতে হবে ইউনিটটা, এই জন্য আমি কি করলাম টোটাল কোয়ালিটি অফ ওয়াটারকে কিসে নিয়ে গেলাম, অর্থাৎ ডিসচার্জের পরিমাণকে, অর্থাৎ কিউ কিউ পরিমাণটা আমি বের করলাম 500 মিটার কিউব পার আওয়ার। তো পরীক্ষায় যদি আমার এই মানটা চেঞ্জ থাকে, তো আপনার সেম প্রসিডিউরে কি করতে হবে, আমাকে কিউটা বের করে দেখাতে হবে, হ্যাঁ, মিলিয়ন থাকুক বিঘা থাকুক যেটাই থাকুক, প্রথমে
লিটার পার ডে, তারপর মিটার কিউব পার ডে, তারপর মিটার কিউব পার আওয়ার, এভাবে করে স্টেপস বাই স্টেপস মিটার কিউব পার আওয়ারে নিয়ে যেতে হবে। এখন আপনাকে ক্যাপাসিটিটা বের করতে হবে যে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত। হ্যাঁ, তাহলে আপনার ক্যাপাসিটি ইকুয়াল টু বের করতে হবে ক্যাপাসিটি ইকুয়াল টু কিউ ইনটু টি। তাহলে প্রথমে আপনার কিউটা বের করছেন অরিজিনালি কত, হ্যাঁ ডাইমেনশন গুলো সরি ইউনিট গুলো চেঞ্জ করে, তারপরে কি করছেন ক্যাপাসিটি বের করছেন। ক্যাপাসিটি বের হয় কিউর সাথে ডিটেনশন টাইম গুণ করে। তাহলে আমি বের করে ফেললাম যে ট্যাঙ্কের ক্যাপাসিটি এত। এখন কি করব, আমি ভেলোসিটি যেটা দেওয়া আছে সেটাকে একটু কাটছাট করতে হবে। সেন্টিমিটার পার মিনিটকে কিসে নিয়ে যাব, মিটার পার মিনিটে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমি কি করলাম 100 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে মিটার পার মিনিটে এসে গেল। হ্যাঁ, তাহলে ভেলোসিটিটা এসে গেল, তারপর ওদিকে কি আসছে ক্যাপাসিটি এসে গেছে। এখন আমাকে লাগবে টোটাল লেংথ অফ দ্য ট্যাঙ্ক রিকোয়ার্ড। লেংথ মানে ট্যাঙ্কের টোটাল কত লং, লেংথ অর্থাৎ টোটাল কত দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু ভেলোসিটি অফ ফ্লো ইনটু ডিটেনশন টাইম। সো সূত্রগুলো একটু লিখে রাখেন। ট্যাঙ্কের দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে, ভেলোসিটি অফ ফ্লো ইনটু ডিটেনশন টাইম। তো ভেলোসিটি অফ ফ্লো আমরা বের করেছি, ঠিক আছে। ভেলোসিটি অফ ফ্লো কত, ঠিক আছে, মানে ভেলোসিটিটা কত আপনার 0.2, আর ডিটেনশন টাইম কত আপনার 5। ডিটেনশন টাইম কত ছিল, 5 ছিল। হ্যাঁ, এখন ডিটেনশন টাইমটা আমাকে কিসে দিয়ে আছে, 5 আওয়ারে দিয়ে আছে। তো আমি 5 আওয়ার লিখবো না, আমাকে কিসে নিয়ে যেতে হবে, এখানে ফ্লোটা কিসে আছে, মিনিটে। তো আমি যদি শুধু 5 দিই তাহলে কিন্তু অঙ্ক হবে না, 5টাকে মিনিটে কনভার্ট করতে হবে যেন এই মিনিটে এটাও মিনিট হয়, আর এখানে 5টা কিসে চলে যায়, মিনিটে চলে যায়। তো আর মিনিটে মিনিট কাটা হয়ে যাবে। তাহলে আপনাকে কত 60 মিটার। তাহলে আমার টোটাল দৈর্ঘ্য বের হয় কত, ট্যাঙ্কে দৈর্ঘ্য বের হয় 60 মিটার, যেটা ফ্লোর সাথে ডিটেনশন টাইম গুণ করে পাইছি। হ্যাঁ, তাহলে আমি আবার রিপিট করি। প্রথমে আমাকে কিউটার মানটা বের করতে হবে, কিউটা পাইলাম, কিউর পরে ক্যাপাসিটি বের করবো, ডিটেনশন টাইম দিয়ে গুণ দিই, শেষ। তাহলে ক্যাপাসিটিটা এখনো কাজে লাগাইনি। হ্যাঁ, ক্যাপাসিটিটা দেখাবো কোথায় কাজে লাগাচ্ছে। এবার আসি ভেলোসিটি অফ ফ্লো, অর্থাৎ ফ্লো যেটা দেওয়া ছিল মান, ওটাকে কি করলাম ইউনিট, আমাদের ইউনিটে নিয়ে গেলাম। ইউনিটে নিয়ে যাওয়ার পর আমি টোটাল লেংথ বের করলাম, লেংথ সমান কি ফ্লো ইনটু ডিটেনশন টাইম। তাহলে আমার টোটাল লেংথ বের হয়ে গেল কত, ট্যাঙ্কের টোটাল লম্বা লম্বি লেংথটা হচ্ছে 60 মিটার। এখন আসি এটা ক্রস সেকশনাল এরিয়া কত হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এটার ক্রস সেকশনাল এরিয়া হবে ভলিউমকে আমি একটা লেংথ দ্বারা ভাগ করে দেব। আমি একটা লেংথ বের করছি না 60 মিটার, তাহলে টোটাল ভলিউম কত, ভলিউমটা হচ্ছে আমার ক্যাপাসিটি। একটা ট্যাঙ্ক যে পরিমাণ পানি ধারণ করতে পারে বা কাঁচরা পানি নিতে পারে সেটা হচ্ছে কি ভলিউম অর্থাৎ ক্যাপাসিটি। তো আমি যে ক্যাপাসিটিটা বের করছি সেটা এখানে ভলিউমে বসাই দিব। হ্যাঁ, তাহলে ভলিউমে বসাইলে আমি একটা লেংথে কি ভাগ করে দিব ওই ভলিউম দ্বারা, তাহলে আমার টোটাল এরিয়াটা বের হলো। ক্রস সেকশনাল এরিয়া 41.66। তো 41.66 বের হলে আমি বুঝতে পারতেছি যে ট্যাঙ্কের কি ক্রস সেকশনটা কত হবে। তো আমি একটা ডেপথ এজিউম করে নিব। আমি মনে করলাম যে পানিটার হাইট মানে ডেপথটা কত 2.5 মিটার, তাহলে আমার পানিটার উইথটা কত হবে, পানিটার উইথ আমি যখন একটা লেংথ দ্বারা যখন আমি এরিয়াকে ভাগ করে দিব বাকি লেংথটা পেয়ে যাবো। বাকি লেংথটা আসলে আমার 11.9 অর্থাৎ 12 মিটার। আমি জানি সর্বোচ্চ উইথটা 12 মিটার হতে পারে, তো আমার আসছে 12, সমস্যা নেই। তাহলে আমার অঙ্ক ঠিক আছে। হ্যাঁ, যদি এটা এটা যদি 12 না হয়, ঠিক আছে 12 বেশি হয়, তখন কিন্তু আমাকে এই ডেপথটা বাড়াই নিতে হবে। ঠিক আছে, বাড়াই কমাই আমাকে দেখতে হবে যে 12 ছোট আসতেছে কিনা। সো তাহলে আমি কয়টা ডাইমেনশন পেয়ে গেলাম, 3টে ডাইমেনশন পেয়ে গেলাম। এখন আমাকে আমার এই পুরো ডেপথটা 3.5 যেটা ধরছি, এটা কিন্তু ফুল ডেপথ রাখতে পারবো না। আমাকে ফ্রি ডেপথ অর্থাৎ পানির উপরে প্রায় কিছু অংশ ফাঁকা রাখতে হবে, যেন কি মানে ট্যাঙ্কটার উপরে হালকা জায়গা রাখতে হয়, সেটাকে বলে ফ্রি ডেপথ। এটার জন্য 0.5 মিটার যোগ করে নিতে হবে। 3.5 এর সাথে যদি 0.5 যোগ করি আমার ডাইমেনশন হয় 4। তাহলে ওভারঅল ডাইমেনশন কত হয়, প্রথমে লেংথ বের করেছি 60, তারপর আমার উইথ বের করেছি 12, তারপর আমি টোটাল 3 বুট সহ আমার ডেপথ বের করেছি কত 4। এই তিনটা হচ্ছে আমার ডাইমেনশন। ঠিক আছে, ডাইমেনশন বের করলাম, আমার অঙ্ক প্রায় 90% শেষ। এখন আমাকে সারফেস ফ্লো রেটটা দেখাতে হবে। ডিজাইন করা মানে এরিয়া বের করে দেখা, ঠিক আছে, অর্থাৎ ডাইমেনশন দেখা আর হচ্ছে সারফেস ফ্লো রেটটা বের করে দেখা, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। ডিজাইন করা মানে কি সেডিমেন্টেশন টাইম, দুইটা জিনিস বের করা, একটা হচ্ছে কি
ডাইমেনশন গুলো কত সেটা বের করা একটা সারফেস ফ্লো রেট। আমরা জানি সূত্র কিউ ইকুয়াল টু কি ছিল, এইচ এল ছিল অথবা এল ইনটু বি, যেটা হোক কিউ যেটা পেয়েছিলাম, কিউটাকে আমরা কি করব, কিউটাকে এল অথবা বি, এল হচ্ছে 60 আর বি হচ্ছে কত 12 দ্বারা ভাগ করে দিয়ে আমরা এই ইউনিটটাতে রাখবো, মিটার কিউ মিটার পার মিটার স্কয়ার পার ডে এটাতে রাখবো। শেষ, তাহলে আমাদের একটা অঙ্ক শেষ। আমাকে স্টেপ বাই স্টেপ অঙ্ক করে করে আগাতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা কি করলাম, কিউটা বের করছি, তারপর ক্যাপাসিটি অর্থাৎ ভলিউম বের করছি, তারপর ভেলোসিটি বের করছি, তারপর লেংথ বের করছি। লেংথের জন্য লাগে ভেলোসিটি ইনটু ডিটেনশন টাইম। লেংথ বের করার পর আমরা বের করব ক্রস সেকশনাল এরিয়া, সেটার জন্য ভলিউম ডিভাইড বাই লেংথ করব। হ্যাঁ, তাহলে ক্রস সেকশনাল এরিয়া বের হইছে, আমি ডেপথ এজিউম করে নিব। ডেপথ এজিউম করে নিলে এরিয়াকে আমি ওই ডেপথ দ্বারা ভাগ করলে বাকি উইডথটা পাই। উইডথটা পেয়ে গেলে আমাকে ফ্রি বোর্ড সহ টোটাল হাইটটা যোগ করতে হবে, তাহলে আমি টোটাল ডেপথ মানে হাইটটা কত সেটা বের করলাম। আমি তিনটা ডাইমেনশন পেয়ে গেলাম। এখন আমাকে সারফেস ফ্লো রেট বের করে দেখাতে হবে, কিউ কে এল বি দ্বারা ভাগ করে দিব। আমি মিটার কিউ পার মিটার স্কয়ার পার ডে এই ইউনিটটাতে রেখে আমাকে দেখাতে হবে। শেষ, ঠিক আছে। ও সারফেস ফ্লো রেটের তো একটা নির্দিষ্ট লিমিট ছিল যখন করছিলাম, এটা কিন্তু লিমিটের ভিতরেই আছে 0.66। লিমিটের বাইরে গেলে কিন্তু আমাকে বলতে হবে যে অঙ্কটা মানে আমাদের ডিজাইন টাইমটা সঠিকভাবে হয়নি, সেখানে সারফেস ফ্লো রেটটা বেশি, সেইটা কিন্তু আপনাকে চেক করে দেখাইতে হবে। এটা তো এখন 0.66, তাহলে সারফেস ফ্লো রেট একটা নির্দিষ্ট আমরা করেছিলাম নির্দিষ্ট রেটের মধ্যে থাকে, সেটা হচ্ছে কি এটার ভিতরেই আছে। ঠিক আছে, এখন আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাব, সেম একই প্রসিডিউরে অঙ্ক করতে হবে। একটা একটা সেডিমেন্টারি ট্যাঙ্ক ডিজাইন করতে হবে যেটা 1.6 mld, হ্যাঁ mld লাগে আর কি একটা স্টাউনের জন্য। ঠিক আছে, এটা সেডিমেন্ট ট্যাঙ্কের ডিটেনশন টাইম হচ্ছে কত 4 আওয়ার। ভেলোসিটি দেওয়া আছে, তারপর হচ্ছে ট্যাঙ্কের এখানে ডেপথটা দেওয়া আছে আগে যেটা আমরা এজিউম করছি, এবং কিন্তু এটা দেওয়া আছে, স্লাজ দেওয়া আছে, এখানে কিন্তু স্লাজ দেওয়া আছে। অলসো ফাইন্ড দ্য ওভারফ্লো রেট। আপনাকে এখানে ডিজাইন করতে হবে, আপনাকে এখানে স্লাজের লেয়ারটা দেওয়া আছে, প্রত্যেকটা স্লাজ আছে, এখন ওভারফ্লো রেটটা বের করতে হবে। তাহলে আসি, তারপরে আপনার ক্যাপাসিটিটা বের করছেন, তারপর আপনার ভলিউম অফ ট্যাঙ্ক, ঠিক আছে, ভলিউমটা বের করছেন অর্থাৎ ক্যাপাসিটি, না প্রথমে তো কিউটা বের করছেন মিটার কিউ পার আওয়ারে, তারপর ক্যাপাসিটি অর্থাৎ ভলিউমটা বের করছেন কিউ ইনটু টি দিয়ে, তাহলে কি হলো ভলিউমটা বের হলো। তারপর ভেলোসিটি ফ্লো অর্থাৎ যে ভেলোসিটি দিয়ে আছে সেটা মিটার পার মিনিটে আছে। ঠিক আছে, তারপর আপনার টোটাল লেংথটা বের হবে আগে, লেংথ সমান কিভাবে বের হয়, ভেলোসিটিকে ডিটেনশন টাইম দিয়ে দিলে কি হয় লেংথটা বের হয়ে যায়। এরপর ক্রস সেকশনাল এরিয়া বের করবেন। ঠিক আছে, তারপর ডেপথটা দেওয়া আছে, ঠিক আছে, ডেপথ যখন দেওয়া আছে সমস্যা নাই। এখন আপনার তাহলে উইডথটা কত হবে, ক্রস সেকশনাল এরিয়া যেটা বের হলো সেটাকে ডেপথ দ্বারা ভাগ করে দিলেন, তাহলে আপনি কি পেয়ে গেলেন, আপনি উইডথটা পেয়ে যাবেন। এখন এখানে কিন্তু উইডথটা বের করার আগে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনি স্লাজের কথা উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, স্লাজের কথা উল্লেখ করে দিলে আপনাকে কিন্তু একটু কি করতে হবে, একটু মাথা কাটাতে হবে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আপনার যে টোটাল হাইটটা দিয়ে দিচ্ছে পানির জন্য, ওখান থেকে আপনার স্লাইজের ডেপথটা, ওখান থেকে আপনার স্লাজের ডেপথটা কি করতে হবে কেটে দিতে হবে। হ্যাঁ, তো সেম ভাবে আমরা ম্যাথটা করে ফেললাম, তারপর হাইটটা থেকে স্ল্যাশটা বাদ দিয়ে আপনার কি করলাম রুটটা বের করে ফেললাম ট্যাঙ্কের জন্য, রুটটা বের হয়ে গেল। তারপর আমরা কি করলাম ফ্রি বোর্ডের জন্য 0.5 মিটারটা ধরে নিলাম আবার। ঠিক আছে, তাহলে টোটাল ডেপথটা কত হয়ে গেল 4.5, দেয়া ছিল 4, ফ্রি বোর্ডের জন্য 0.5 যোগ করে দিলাম, তাহলে টোটাল তিনটা ডাইমেনশন পেয়ে গেলাম অর্থাৎ ভলিউম পেয়ে গেলাম। হ্যাঁ, এখন ওভারফ্লো রেট ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই এত, তাহলে সেম ভাবে সূত্র করে আমরা মিটার কিউ পার মিটার স্কয়ার পার ডে অর্থাৎ এটা লিমিটের মধ্যে আছে। শেষ, এভাবে করে আপনার ম্যাথ করতে হবে। সেম ভাবে আরেকটা ম্যাথ আছে, এটা করে নিতে হবে। এই কিভাবে আমরা করে করে এগাবো, অঙ্কগুলো করে মিলা ফেলবো। হ্যাঁ, এই কিছু কথা, লিমিট গুলো ঠিক আছে কিনা, সারফেস ফ্লো রেট, এই ম্যাথ গুলো কিন্তু আসবে। এরিয়েশন প্রসেসটা কি আমরা জেনেছি, এরিয়েশন প্রসেসটা আবার এসেছে এখানে। অনেক সময় সেডিমেন্টেশন ট্যাঙ্কে এরিয়েশন প্রসেসটা হয়ে যায়, যেহেতু অক্সিজেনের সাথে কি বাতাসের অক্সিজেনের সাথে কন্ট্যাক্টটা পাচ্ছে। তাহলে এখানে কি হয়, এখানে যে অর্গানিজম গুলো আছে এগুলো কি অক্সিজেনের সাথে মিলে কি করা হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মানে কার্বন, লেখা আছে আন্ডার দিস প্রসেস এরিয়েশন ওয়াটার ইজ ব্রট ইন ইন্টিমেট কন্ট্যাক্ট উইথ এয়ার,
সো টু অ্যাবজর্ব অক্সিজেন, অক্সিজেন গুলোকে অবজার্ভ করে এয়ার থেকে, টু রিমুভ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওখানে পানি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কমায় ফেলে। ইট মে অলসো হেল্প ইন কিলিং ব্যাকটেরিয়া টু এ সার্টেন এক্সটেন্ট, এই জিনিসটা এরিয়েশনের মাধ্যমে ব্যাকটেরিয়াটা মরে যায়। তো এটার অবজেক্টটা কি? টু কিল ব্যাকটেরিয়া টু সাম এক্সটেন্ট, টু হ্যাভ লেস corrosion to pipe, to oxidize iron and manganese present in water, ওয়াটারের মধ্যে অক্সিডাইজ মানে আয়রনকে অক্সিডাইজ করা, ঠিক আছে, এখন ম্যাঙ্গানিজকে হ্যাঁ অক্সিডাইজ করা, তারপর হচ্ছে পাইপে যেন করোশন না হয় সেই জিনিসটাকে কমানো, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। এটা হচ্ছে এরিয়েশনের প্রসেস। এরিয়েশনের প্রসেস হচ্ছে কি কিভাবে করা হয়? স্প্রে নজল ইউজ করে এরিয়েশন করা হয়। এই পদ্ধতিতে প্রায় 90% কি হয় মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিমুভ করা হয়, ঠিক আছে, এরিয়েশন প্রসেস। আরেকটা হচ্ছে ডিফিউজিং মেথড। এই মেথডে কি করা হয়? এই মেথডেও আপনার অক্সিজেনটাকে ইউজ করা হয়, ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করা হয়। তাহলে এরিয়েশন মেথড দুইটা, একটা হচ্ছে ইউজিং স্প্রে নজল, আরেকটা হচ্ছে ইউজিং ডিফিউজিং মডেল। নামগুলো মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে কি ওয়াটার ট্রিকল ওভার ক্যাসকেড, এই মেথডে কম্প্রেস এয়ারকে কম্প্রেস করে বাবল আকারে পানিতে ঢুকানো হয়, ঠিক আছে, তারপরে অক্সিডাইজ করা হয়। তাহলে এটা আরেকটা প্রসেস। বাই ইউজিং ট্রিকলিং ব্যাগস, হ্যাঁ, অথবা ট্রিকলিং ব্যাগ ইউজ করে, পানির ভিতরে ট্রিকলিং ব্যাগ ইউজ করে কি করা হয়? ও এরিয়েশন করা হয়। টোটাল 4টা প্রসেস দেখেছি। তাহলে আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক গেল, সেডিমেন্টেশন ডিজাইনের জন্য ফর্মুলা গুলা গেল, 3টা 4টা ম্যাথ দিছি ওইগুলা গেল, ওইগুলো বাসা প্র্যাকটিস করতে হবে। এরিয়েশন প্রসেস গেল, কত প্রকার গেল। এরপরে আপনাদের এম আজিজের যে বইটা আছে ওখান থেকে পূজা পেজ 08, পুরান বই হলে পেজ 208 এ গিয়ে এক্সাম্পল 1 2 3 এই ম্যাথ গুলো করতে হবে, ঠিক আছে। আর যদি ম্যাথ গুলো খুঁজে না পান আমাকে বললেন, আমি বই থেকে ছবি তুলে পাঠাই দেবো। তারপর কোয়েশ্চেন 1 2 4 আর 15 বি গুলো লিখে অ্যাসাইনমেন্ট আকারে লিখে রাখতে হবে। আমি যখন অ্যাসাইনমেন্ট নিব ফাইনালি তখন আমাকে দিতে হবে আর কি, ঠিক আছে। এই হইতেছে আপনাদের লেকচার। আশা করি ক্লাসে বাকিটুকু আলোচনা করব। সবাই ভালো করে প্রিপেয়ার হয়ে আসবেন আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।